লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আমি যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে রিপোর্টগুলি বুঝিয়ে দিচ্ছিল। আর রুবেলা ভাইরাস যেটা, সেটার নিচে রেড মার্ক করা ছিল। আর সেটা নিয়ে আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম। ওই সময়টা আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে কেন রেড মার্ক করা রুবেলা ভাইরাসের নিচে। আগের ভিডিওতে আমি বলেছি, যারা এই ভিডিওটা দেখছেন চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে আমি আমার প্রেগনেন্সি জার্নি পার্ট 1 যেটা, সেটা বলেছি আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। শেহরিজের পাপার সাথে কথা বলছিল ডক্টর। আমি তো সব কথা বুঝছিলাম না, তবে কিছু কিছু বুঝছিলাম আর কি। তো আমার যেটা মনে হয়, হয় আমরা বুঝতে ভুল করেছি, নয়তো বা সে বুঝাতে ভুল করেছে। আমি তো আগেই বলেছি, আমি প্রথমে যে ডক্টরটা দেখিয়েছি সে ডক্টরটা কথা কম বলে। আমরা ফরেনার, স্বাভাবিক আমরা সব কিছু অত তাড়াতাড়ি বুঝবো না, একটু ভেঙে চুরে মেডিকেল টার্মের কথাগুলি আমাদেরকে বুঝাতে হবে। তো সেটাই হয়তো সে আসলে আমাদেরকে বুঝাতে পারেনি, হয়তো বা আমরাও বুঝতে ভুল করেছি। যাই হোক, আচ্ছা, উনি কি বুঝাতে চেয়েছে আর আমরা কি বুঝেছি সেটাই এখন বলছি। উনি আসলে কি বুঝাতে চেয়েছে সেটা আসলে পরে বলছি। আমরা কি বুঝেছি সেটা আগে শেয়ার করছি। আমরা আসলে বুঝেছি যে রুবেলা ভাইরাসের সাথে একটা পয়েন্ট দেওয়া ছিল। তখন আমার মনে হয় যে সে পয়েন্টটা ছিল 16-র মতো, 16 দেওয়া ছিল। তো আমরা বুঝেছি, ডক্টর আমাদেরকে বলেছে যে আমার রুবেলা ভাইরাসের পয়েন্টটা একটু বেশি। এই পয়েন্টেই হচ্ছে রিস্কের মধ্যে আছে, যদি এর থেকে আর একটু বেশি বেড়ে যায় তখন কিন্তু আমার বেবির কোনো ক্ষতি হতে পারে বা বড় ধরনের ড্যামেজ হতে পারে। তো এইটা যখন আমরা বুঝেছি তখন আমাদের মনের অবস্থাটা কি হয়েছে সেটা বুঝতেই পারছেন। ওই যে বললাম না, সে আসলে ভেঙে চুরে তেমন কিছু বলে নাই, খুবই অল্প সময়ে কথাবার্তা শেষ করেছে। তাই হয়তো আমরাই বুঝতে ভুল করেছি, কিন্তু সে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে সেটা আমি আসলে পরে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর তো আসলে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি তো মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি, কারণ আমার কাছে বারবার মনে হচ্ছিল এটা আমার সাথে কেন হলো। যে জিনিসটা নিয়ে আমি এত পরিমাণে ভয় পেয়েছি সেই জিনিসটাই আমার সাথে কেন হলো। বাসায় এসে আমি একটু চেষ্টা করছিলাম যে বাংলাদেশের যে গাইনোকোলজিস্ট আছে তাদের সাথে একটু কথা বলা যায় কিনা, রিপোর্টগুলি তাদেরকে দেখানো যায় কিনা। কিন্তু এত শর্ট টাইমের মধ্যে তো আসলে এত কিছু করা যায় না। আমি চাচ্ছিলাম যে আজকের মধ্যেই কোনো একটা ডিসিশন নিয়ে ফেলতে। সত্যিই যদি আমার রুবেলা হয়ে থাকে তাহলে তো মানে আমার ব্যাপারটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আমি তো এটা নিয়ে আমার প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবো না। তো আমার এক ফ্রেন্ডের বোন ডক্টর, উনি গাইনোকোলজিস্ট না, তো আমি চাচ্ছিলাম যে ওনার সাথে যোগাযোগ করে ওনার যদি পরিচিত কোনো গাইনোকোলজিস্ট থাকে তার সাথে যদি একটু কথা বলা যায়, ওইভাবে আসলে আমি চিন্তা ভাবনা করছিলাম। এমন করতে করতে এক কাপড়ে মানে আমরা হসপিটাল থেকে বাসায় এসেছি, আমাদের কোনো খাওয়া নাই দাওয়া নাই, এই রিপোর্ট আর এই মোবাইল নিয়ে আমরা বসে আছি যে কি করা যায় এখন, কার সাথে পরামর্শ করব আমরা, আমরা কি অন্য আর কোনো ডক্টর দেখাবো বা কিভাবে কি করব। আমি বাংলাদেশের কথা বলি নাই কারোর সাথে, কারণ আমি চাচ্ছিলাম না আমার আম্মুকে টেনশন দিতে, কারণ ওনারা তো এত কিছু বুঝবেও না, শুধু শুধু টেনশন করবে। আমি চাচ্ছিলাম যে দেখি আমার সমস্যাটা আমি সমাধান করতে পারি কিনা। তো এইভাবে করতে করতে দুপুর পেরিয়ে একদম বিকেলের মতো হয়ে গেছে। এরই মাঝখানে আমার হাজব্যান্ডের একজন পরিচিত কলিগ ছিল, এক্স কলিগ ছিল, উনি কোরিয়ান ছিল। তো আমার হাজব্যান্ডের থেকে যেহেতু উনি অনেক বয়সে বড়, উনি আমার মানে আমার হাজব্যান্ড ওনাকে বড় বোনের মতো দেখে, আর উনি আমার হাজব্যান্ডকে ছোট ভাইয়ের মতো দেখে। খুবই ভালো সম্পর্ক ওনাদের সাথে। এই যে এখন যে ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথে যে বসা উনি হচ্ছে সে খুবই ভালো একজন মানুষ, উনি হচ্ছে কোরিয়ান। ওনার সাথে আমরা শেয়ার করলাম আমাদের প্রবলেমগুলি, বা আজকে যে হসপিটাল থেকে গিয়ে এসেছি ডক্টর কি কি বলেছে সেগুলো সব কিছু শেয়ার করলাম। শেয়ার করার পর উনি বলছে যে উনি বলল আসলে যে যদি সত্যিই রুবেলা হয়ে থাকে তাহলে তো আসলে প্রেগনেন্সিটা কন্টিনিউ করা একটু টাফই হয়ে যাবে। ঠিক আছে, এক ডক্টর কি বলেছে না বলেছে সেটা রাখ, এখন তোরা আরেকটা ডক্টরের কাছে যা। তখন ওনারা আর আমরা পাশাপাশি থাকি, আমরা থাকি উরায়াসুতে আর ওনারা থাকি নিশিকাসাইতে। তো ওনার একটা এরকম ডক্টর আছে পরিচিত যাকে উনি সবসময় দেখাতো। উনিও গাইনোকোলজিস্ট, কিন্তু হচ্ছে উনি মেল, পুরুষ আর কি। তো ওই অ্যাড্রেসটা আমাদেরকে দিল। আমরা দেখলাম যে আমাদের বাসা থেকে বেশিক্ষণ দূরে না, হেঁটে 10-12 মিনিটের মতো লাগবে। সাথে সাথে আমরা ফোন নাম্বার নিয়ে ওইখানে রিজার্ভেশন দিলাম, ফোন দিয়ে রিজার্ভেশন দিয়ে আমরা 5টা নাগাদ সেখানে গেলাম।
ওইটা একটা প্রাইভেট ক্লিনিক ছিল। যাওয়ার পর ডক্টরটা খুব জলি মাইন্ডেড ছিল। আমরা আমাদের সমস্ত কথা ওনাকে বললাম, বুঝালাম, রিপোর্ট দেখালাম। তো রিপোর্ট দেখে উনি যখন রুবেলা পয়েন্টটা দেখলো সেটা ছিল 16। উনি তখন খুবই হাসছিল আর বলছিল যে কে বলেছে যে ওনার রুবেলা হয়েছে। 16 পয়েন্টের মানে যে কোনো বডিতেই তো যে কোনো জিনিসের একটা মাত্রা থাকে, হ্যাঁ, ওই মাত্রাটা যতখানি থাকে 16 রুবেলা ভাইরাসের জন্য এটা আমাদের সবার বডিতে আছে। এটা কত ঊর্ধ্বে গেলে যেন এটা মানে ধরা হয় যে এই পেশেন্টের রুবেলা ভাইরাসে উনি আক্রান্ত। তো আসলে উনি বলতেছে যে রুবেলা টুবেলা কোনো কিছু হয় নাই, আমি কোনো ডাক্তারের দোষ দিব না, আমি বলবো যে তোমাদের কোথাও বুঝতে ভুল হয়েছে, ডাক্তার হয়তো বুঝিয়েছে একটা তোমরা বুঝেছো আরেকটা, মানে ব্যাপার হচ্ছে এরকম। তো উনি আমাকে বললো যে তোমার কোনো কিছু হয়নি, ঠিক আছে চলো তোমাকে আমি আবার আলট্রা করি, তোমার বেবিকে আমি তোমাকে দেখাই যে একদম ঠিক আছে, বেবি নড়াচড়া করছে। হয় না যে তখন আমার 8 সপ্তাহ একদম মানে হচ্ছে বাচ্চার হার্টবিট চলে আসছে, ওই জিনিসটা আর কি, বাচ্চার হার্টবিটটা শোনানোর জন্য। তো উনি আমাকে আবার আলট্রা করলো। সকালে কিন্তু আমি একবার আলট্রাসাউন্ড করে এসেছি, তারপর উনি আমাকে আবার আলট্রা করলো আর খুব হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে দিল যে দেখো তোমার কোনো সমস্যা নাই, রিপোর্ট সব কিছু পারফেক্ট আছে, কিন্তু এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে মেন্টালি পিস থাকা। তুমি যদি অনেক বেশি চিন্তা করো তোমার দেখা যাবে রুবেলা টুবেলা কোনো কিছুই হয়নি, কিন্তু তোমার অন্য দিক দিয়ে ক্ষতি হবে, কারণ প্রেগন্যান্সিতে খুব বেশি কাম মাইন্ডেড থাকতে হয় আর কি, এত টেনশন করতে হয় না। তো যাই হোক উনি আমাকে বুঝিয়ে সুঝিয়ে দিল। আমার যে কি ভালো লেগেছে তখন, আমার মনে হলো যে আমার পুরো শরীর থেকে একটা মানে বোঝা নিচে নেমে গেল, এমন একটা অবস্থা। তারপর বাসায় এসে আসলে আমরা বুঝতে পারি যে ডক্টর আমাদেরকে কি বুঝাতে চেয়েছে আর আমরা কি বুঝেছি। সেটা হচ্ছে ডক্টর আমাদেরকে বলতে চেয়েছিল যে এখন তো ভাইরাসের ছড়াছড়ি, তাই রুবেলা হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। আর রুবেলা ভাইরাস এখন হলে কিন্তু ভ্যাকসিনও দেওয়া যাবে না, যেহেতু আমার বাচ্চার হার্টবিট চলে এসেছে, প্রেগনেন্সি স্টেজে কোনো ভ্যাকসিন নেওয়া যায় না। তাই এখন থেকে একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে কাঁচা যেসব খাবার দাবার আমরা জাপানে খাই, বিশেষ করে সুশি, ইয়াকিনিকু তো জাপানে খুবই পপুলার একটা ডিশ, সেটাও যেন এখন একটু কম কম খাওয়া হয় বা একটু বুঝে শুনে খাওয়া হয়, কারণ এইসব কাঁচা খাবার দাবার থেকেও কিন্তু রুবেলা ভাইরাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যে পয়েন্টের ব্যাপারটা উনি হয়তো বোঝাতে চেয়েছে এখন 16 আছে, 16 থেকে বাড়লে তখন হয়তো বা একটা ভাইরাসে অ্যাটাক হওয়ার একটা পসিবিলিটিস থাকে, এরকমই হয়তো কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু আমরা আসলে বুঝেছি পুরোপুরি উল্টোটা। তারপর তো আমরা ওই একদিন হসপিটাল থেকে আসলাম, হসপিটাল থেকে এসে একদম নিশ্চিন্ত হলাম। আর ওই দিন হসপিটাল থেকে আসার সময় আমরা ওইখান থেকে একটা সাপ্লিমেন্ট নিয়ে আসছি, ওদের রিসেপশনে ছিল আর কি, ওইটাতে অল ইন ওয়ান সাপ্লিমেন্ট আর কি, প্রেগনেন্ট ওমেনদের জন্য একটা প্যাকেটের মধ্যে 3 মাসের ওষুধ থাকে, 3 মাস খাওয়ার পর আবার হচ্ছে আমি ওইটা আরেকবার অ্যামাজন থেকে কিনে খেয়েছিলাম, 7 মাস পর্যন্ত হয়তো খেয়েছিলাম আমি সাপ্লিমেন্টটা। ওইটার মধ্যে ওই যে বললাম অল ইন ওয়ান, একটা খেলেই হয় নাকি, তো ওইটা আমি অনেকদিন কন্টিনিউ করেছিলাম। বাসায় এসে আমি সেই যে পাপাকে বলছিলাম যে আমার তো এই ডক্টরটা খুবই ভালো লেগেছে, এখানে কি আমি আমার ডেলিভারিটা করাতে পারবো কিনা, কারণ ডক্টরের কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই জলি মাইন্ডের। তখন সেই রেসে পাপা আমাকে বলছিল যে এটা তো আসলে একটা প্রাইভেট ক্লিনিক, এখানে সে নিজস্বভাবে এই ক্লিনিকটা দিয়েছে, সরকারিভাবে হলে কি যে কোনো কমপ্লিকেশনে অন্যান্য ডক্টররাও হেল্প করতে পারে, এখানে কিন্তু অন্য কোনো ডাক্তাররা তোমাকে হেল্প করতে পারবে না, কোনো কমপ্লিকেশন দিলে তারা আবার বড় হসপিটালে তোমাকে রেফার করবে। এর আগের বারও তো তুমি ক্লিনিকে গেছো, দেখেছো তো ডক্টর তোমাকে কি বলেছে। তো বাসায় এসে পরে আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে আমার কি তাহলে আগের ডক্টরটাকে চেঞ্জ করা পসিবল, মানে যাকে আমি প্রথম দেখিয়েছি হসপিটালে, আমি চাই যে আমি ডক্টরটাকে একটু ঘুরিয়ে অন্য কোনো গাইনোকোলজিস্ট দেখাতে পারবো কিনা, তুমি একটু মানে খোঁজ খবর নিও। তখন সে হচ্ছে বাবা আমাকে বলছিল যে ঠিক আছে কোনো সমস্যা নেই, পরবর্তীতে গিয়ে দেখি যে কথা বলে দেখি যে আদতে এটা চেঞ্জ করা যায় কিনা। তারপর 15 দিন পরে আমাদের আবার চেক আপ ছিল। ভাগ্যকর্মে লাকিলি আমি বলবো আমি ভীষণ লাকি, আমার ডক্টরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিছুই বলতে হয়নি, কিছুই করতে হয়নি। এবার যে ডক্টরটা আমাকে আলট্রাসাউন্ড করেছিল সেদিন, সেই ডক্টরটা খুবই ইয়াং ছিল, ইয়াং স্টেজের, মানে সবে মাত্র হয়তো বা সে গাইনোকোলজিস্ট হয়ে বের হয়েছে। এত ভালো ছিল, এত জলি মাইন্ডেড ছিল, খুব ভালো ছিল।
এই ডক্টরের আন্ডারেই আমি হচ্ছে আমার প্রেগন্যান্সি যে জার্নিটা, যে অ্যাপয়েন্টমেন্টগুলি ছিল আমার বাকি সবগুলি আমি এই ডক্টরের আন্ডারেই ছিলাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার প্রেগন্যান্সি জার্নিতে তেমন কোনো কমপ্লিকেশন হয়নি, আমি ভালোই ছিলাম। প্রথম 3-4 মাস শুধুমাত্র একটু খাওয়া দাওয়ার সমস্যা হয়েছিল, যে বললাম না যে আমার বমি হয়নি কিন্তু বমি বমি ভাব লাগতো। 4 মাসের পর থেকে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ হয়ে গেছিলাম, সব কিছু খেতে পেরেছি, ইভেন এত খেয়েছি আমার ওজন অনেক বেড়ে গেছিল। এই ছোট্ট বাসাটাতে আমার প্রেগন্যান্সি জার্নিটা কেটেছে। এটা আমার আগের বাসাটা ছিল, ওয়ানাইলডিকের একটা বাসা ছিল, ছোট্ট বাসা ছিল। যেহেতু কোভিডের টাইম ছিল অত কোথাও ঘোরাঘুরিও করতে পারি নাই, আর তখন যেহেতু আমাদের গাড়ি ছিল না, এই বাসার আশেপাশেই একটু হাঁটতাম বিকেলবেলা, এই হচ্ছে আমার কাজ ছিল, এই বাহিরে আর বাসায়, এইভাবেই আমি আমার প্রেগন্যান্সি জার্নিটা পার করেছি 9 মাস আর কি। তারপর আমার পুরো 9 মাসের জার্নিটা আপনাদের সাথে একটু দেখাই। এই যে এটা আমার ফার্স্ট ট্রাইমিনিস্টারের ছবি ছিল, তারপরে এটা 2nd মান্থের ছিল, এটা 3rd মান্থ। মাঝে তো যে পেলভিক টেস্ট যেটা TBS টেস্ট, সেটার ছবিটা আমি আগেও শেয়ার করেছি, এখন আবার শেয়ার করলাম। এটা 4 মাসের সময়কার, এটা 5 মাস। আর যেহেতু আমি 15 দিন পর ডক্টর দেখাতাম, অনেকগুলি আলট্রাসাউন্ডের কপি আমার কাছে আছে। 15 দিন পরই আলট্রাসাউন্ড করা হতো, 7 মাসের পর থেকে তো 1 সপ্তাহ পর যেতে হতো। তো অনেক আলট্রাসাউন্ডের কপি আছে আমার কাছে, সেইগুলি আমি একটু ভিডিও করে রেখেছিলাম। নর্মালি তো পুরো 9 মাস আমি 15 দিন পর ডক্টর দেখিয়েছি, এদেশের সিস্টেমটা এরকম। তবে 7 মাস পর থেকে 1 সপ্তাহ পর যেতে হয়। আমি আবার মাঝে দিয়ে একটু গ্যাপ নিয়েছিলাম, কারণ জাপানেও ডক্টর দেখাতে অনেক সময় লাগে, একদম একবার গেলে একবেলা পুরো চলে যায় ডক্টর দেখাতে। শুধু বাংলাদেশে না, জাপানেও ডক্টর দেখাতে অনেক সময় লাগে। আচ্ছা, এবার আসি আমি আমার বেবির জেন্ডার কবে জেনেছি। নর্মালি জেন্ডার জানার আগে বাসায় আমরা যে কত প্ল্যানিং করতাম। শেহরিজের বাবা সবসময় বলতো মেয়ে হবে, আর এইসব ক্ষেত্রে আমি সবসময় চুপ থাকতাম, আমি কিছুই বলতাম না। আমি মনে মনে ভাবতাম যে কি হবে না হবে, তবে আমি মুখ দিয়ে কিছু বলতাম না কখনো। আর আমাদের যে আলট্রাসাউন্ডের কপিগুলি দিয়ে দিত না, সেখানে কিন্তু রেট থাকতো যে বাচ্চার হার্টবিট রেট কত। তো ইউটিউবে অনেক এরকম ভিডিও আছে না, যে রেট দেখেও বোঝা যায় যে জেন্ডার কি হবে। আমরা প্রত্যেক দিন রাতে হচ্ছে এগুলি দেখতাম আর গেস করতাম যে কি জেন্ডার হতে পারে, ছেলে হবে না মেয়ে হবে। তো আমি না কখনোই ছেলেদের নাম ভেবে রাখিনি, আমি সবসময় মেয়েদের নাম গুছিয়ে রাখতাম। আমি ইভেন এখন পর্যন্ত আমি এখনও যখন বেবির কথা চিন্তা করি, যে আমি 2nd বার যখন আমি প্রেগনেন্ট হব, তখন আমার মাথায় শুধু মেয়েদের নামই ঘোরাঘুরি করে, কখনো আমার ছেলেদের নাম আসেই না, কেন জানি না। আমার নিজেরও তো ভাই নাই, তো ওইভাবে ছেলেদের ব্যাপারটা আসলে আমার ভিতরে আসেই না, কখনো এক্সপিরিয়েন্স হই নাই, তো এর জন্য হয়তো বা। যাই হোক, তারপরে আমি আমার বেবির জেন্ডার জানতে পারি 5.5 মাসের মধ্যে, 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করেছিলাম। তখনই আমরা আসলে আমাদের বেবি জেন্ডার জানতে পারি। অ্যানোমালি স্ক্যানটা কিন্তু এখন বাংলাদেশেও খুবই পপুলার, জাপানেও খুবই পপুলার। এই আলট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় যে বাচ্চার গঠনগুলি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো তখন আমাদের আলাদা অ্যাপয়েন্টমেন্ট ছিল এই আলট্রাসাউন্ডের জন্য, আমাদেরকে আরও একজন সিনিয়র ডক্টর এই আলট্রাটা আমার করেছে, আর তখনই আমরা জানতে পেরেছি যে আমার মেয়ে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভীষণ খুশি ছিলাম। আমার ফ্যামিলিতে তো ছেলে নাই, আমার কোনো ভাই নেই, তো আর শেহরিজের পাপার ফ্যামিলিতে হচ্ছে মেয়ে নাই, ওদের কোনো বোন নাই। ইভেন ওদের ফুল ফ্যামিলি মানে চাচা জ্যাঠা যারা আছে তাদেরও মেয়ে নাই, শুধু ওদের একটা কাজিন সিস্টার আছে, মানে ওর ছোট চাচার একটা মেয়ে আছে, বাকি ওদের আর ফ্যামিলিতে কোনো মেয়ে নাই। তো বুঝতেই পারছেন ওরা কতটা হ্যাপি। আর আলহামদুলিল্লাহ আমিও ভীষণ খুশি ছিলাম, কারণ আমার কাছে সন্তান মানেই সন্তান, যেহেতু আমার এটা প্রথম সন্তান। আমি মনে মনে চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাকে একটা সুস্থ সন্তান দান করে, আমার আর কিচ্ছু চাই না। যাই হোক, তারপর থেকে তো আমি হচ্ছে রেগুলার চেক আপের মধ্যেই ছিলাম, আমরা একবারও চেক আপ মিস দিইনি। একবার হয়তো বা আমরা মাসে একবার ড্রপ দিয়েছি, সেটা আমরা বলে দিয়েছি, কারণ ওই যে বললাম না অনেকটা সময় লাগে, আর যেহেতু তেমন কোনো কমপ্লিকেশন নাই, রেগুলার চেক আপ, তাই আমি একবার গ্যাপ দিয়েছি। এবার আমি আসলে বলি, 6 মাসের পর থেকে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার ওজন অনেক বেড়ে যাচ্ছিল। ডক্টরের কাছে যখন আমি যেতাম, প্রথমেই আমাকে কিন্তু ওয়েট মাপতে হতো, আর ওয়েট মেপে আমার একটা এরকম বই ছিল, ওই বইয়ের মধ্যে ওয়েটটা ডক্টর লিখতো। আর যেহেতু প্রত্যেক মাসের 2 বার করে আমি ভিজিট করতাম, তো প্রত্যেক মাসে আমার ওজনটা গ্র্যাজুয়ালি
কীরকমভাবে বাড়ছে সেটা কিন্তু ডক্টর মনিটরিং করতে পারতো। ডক্টর যখন দেখতো যে আমার ওজনটা অনেক দ্রুত বাড়ছে, তখন আসলে আমাকে প্রত্যেকবারই বলে দিত যে এত ওজন বাড়লে চলবে না, এত ওজন বাড়লে কিন্তু ডেলিভারির সময় কমপ্লিকেশন দেখা দিতে পারে, ইভেন কি নর্মাল ডেলিভারি নাও হতে পারে। আমাকে এভাবে আসলে বলে বুঝিয়েছিল। তো আসলে ওজন বাড়া ক্ষমতা আমার হাতে না, আমি যে অনেক আহামরি কিছু খেয়ে ফেলি তা না, কিন্তু তারপরে আসলে ওজন বাড়ছে, কি আর করা যাবে বলেন তো। তো লাস্টের দিকে হচ্ছে যখন এরকম আহামরিভাবে ওজন বেড়ে যাচ্ছিল, তখন হচ্ছে ডক্টর আমাকে ডায়েট চার্ট দিয়ে দিল যে এরকম ডায়েট মেনটেন করে চলতে হবে, এর চেয়ে বেশি ওজন বাড়ানো যাবে না, প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2 ঘন্টা করে হাঁটাহাঁটি করতে হবে। আর লাস্টের দিকে আমি কি করতাম, মানে আমার এত শাই ফিল হতো ডক্টরের কাছে গেলে, যখন বইটা খুলে ডক্টর দেখতো যে আমার ওজন আরও বেড়েছে, তখন আমার খুবই লজ্জা লাগতো। আমি সেরেছে পাপাকে বলতাম, আমার ওজন যত আছে এর থেকে তুমি কমিয়ে দাও, কমিয়ে লিখে দাও আর কি। একটা পেপার দিত, ওখানে তো লিখতে হতো, তো আমি বলতাম যে কমিয়ে লিখে দাও, কোনো সমস্যা নেই। তো ডাক্তার আমাকে বলতো যে প্রত্যেকদিন 2 ঘন্টা করে হাঁটতে হবে। এখন আপনারা বলেন, প্রত্যেকদিন 2 ঘন্টা করে হাঁটা কি আমার পক্ষে সম্ভব? আমি তো সুস্থ স্বাভাবিক থাকলেই 2 ঘন্টা হাঁটতে পারবো না। ওই রকম প্রেগনেন্ট অবস্থায় এত ভারী শরীর নিয়ে কি 2 ঘন্টা হাঁটা সম্ভব না। কিন্তু আসলে জাপানিজ যারা অরিজিনাল যারা জাপানিজ, তাদের কথা আসলে আলাদা, তাদের খাদ্যাভ্যাস, তাদের লাইফস্টাইল সম্পূর্ণটা আলাদা। আমি এমন অনেক জাপানিজকে দেখেছি বাচ্চা হওয়ার 2 দিন আগে পর্যন্ত কাজ করে তারপর 2 দিন পরে তারা বাচ্চা ডেলিভারি করিয়েছে। তো আসলে ওদের সাথে তো আর আমাদের জোড়া না, ওইভাবে ওদের সাথে তাল মিলিয়ে আমরা চলতেও পারবো না, কারণ আমরা ওদের মতো বা ওদের ভাবে লাইফস্টাইল লিড করে অভ্যস্ত না। তারপর যেটা হয়েছে, আমি চেষ্টা করেছি হাঁটার জন্য প্রত্যেক দিন 2 ঘন্টা না হলেও অ্যাটলিস্ট 40 মিনিট 50 মিনিট। আমি আমার বাসার কাছে একটা রাস্তা ছিল সোজা, উপরে ব্রিজ ছিল, ওই ব্রিজের নিচে আমি প্রত্যেক দিন হাঁটাহাঁটি করতাম। তারপর তো এভাবে চলতে থাকে। তবে 32 সপ্তাহ পর থেকে যেটা হয় আমার সাথে, আবার সেই যে জরায়ুর ভিতরে যে কাঠি দিয়ে একটা টেস্ট করে, সেটাকে মেনলি বলে হচ্ছে ইন্টারনাল ভ্যাজিনাল এক্সামিনেশন, মেডিকেলের ভাষা যেটাকে সার্ভিক্যাল টেস্ট বলা হয়। প্রেগনেন্সির একদম শেষের দিকে 32 থেকে 36 সপ্তাহ পর ডাক্তার মাঝে মাঝে সার্ভিক্সের অবস্থা দেখতে চায়। এটার মানে হচ্ছে বডি ডেলিভারির জন্য প্রস্তুত কিনা, সার্ভিক্স নরম হচ্ছে কিনা বা ছোট হচ্ছে কিনা, বাচ্চার মাথা নিচে নামছে কিনা, এবং কখন ডেলিভারি হতে পারে, এইসব পরিস্থিতি বোঝার জন্য ডক্টর 1 সপ্তাহ পর পর এই সার্ভিক্স টেস্টটা করে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, প্রথম যেদিন আমাকে সার্ভিক্যাল টেস্টটা করানো হয়েছে, আমি আমার বডিটাকে এতভাবে শক্ত করে রেখেছি যে ছোট্ট একটা ব্যাপার, একটু সময় লাগে করতে, সেটার জন্য আমার আহামরি কষ্ট হয়েছে। ভাবেন, জরায়ুর ভিতরে যখন কাঠিটা ঢুকানো হয়, তখন যদি আমি আমার বডিটাকে একদম শক্ত করে খিচে ধরে থাকি, তখন তো আমার একটু ব্যথা লাগবেই। আর ব্যথার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি ভয় পেতাম আর কি, এই টেস্টটাকে আমি ভয় পেতাম। আমি এত এড়িয়ে চলার চেষ্টা করতাম এটাকে, আমার খালি মনে হতো না 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 এবার যেন না করে, এবার যেন না করে। কিন্তু আসলে 8 মাসের পর থেকে আমার যেহেতু 1 সপ্তাহ পর পর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওই প্রত্যেক সপ্তাহে যাওয়ার পরেই হচ্ছে ডাক্তার ফার্স্টে আলট্রা করতো, আলট্রা করার পরেই যখন বলতো যে ভিতরের রুমে যেতে হবে, তখনই আমি বুঝতে পারতাম যে এই আমার এখন সার্ভিক্যাল টেস্ট করানো হবে। আমি তখন ভয়ে শেষ হয়ে যেতাম আর কি। শেহরিজের পাপা পাশের রুমে থাকতো, তো ও মানে আমি তো চিল্লাচিল্লি করে অস্থির হয়ে যেতাম, এরকম অবস্থা। তারপর এভাবে চলতে চলতে ঘনিয়ে আসলো অক্টোবর মাস। আর আমার যেহেতু এস্টিমেট ডেলিভারি ছিল অক্টোবরের 24 তারিখে, তাই অক্টোবর মাসের পরপর থেকেই হচ্ছে আমি দিন গোনা শুরু করছিলাম যে কবে যেন হয়ে যায়। কারণ অনেকের থেকে শুনেছি যে মেয়ে বাচ্চারা একটু তাড়াতাড়ি চলে আসে, ডেটের আগেই চলে আসে। তো আসলে আমরা ওইভাবে অপেক্ষায় ছিলাম যে কবে যেন খবর হয়ে যায়, কবে যেন আমার ব্যথা শুরু হয়ে যায়। আর এখন যেহেতু ইউটিউব গুগলের যুগ, সবাই সব কিছু আগেই জানতে পারে। আমি আসলে ইউটিউব করে অনেক কিছু জেনেছি যে কেমন কি হতে পারে। আবার ওই যে বললাম না, আমার একজন পরিচিত এখানে আছে, ছোট বোন, ওর যেহেতু আমার আগে বেবি হয়েছে এদেশে, তো ওর থেকেও আমি আসলে বাচ্চা হওয়ার আগে ডেলিভারি পেন ওঠার আগের যে সিমটমসগুলি ছিল, সেগুলি ওর থেকে আসলে আমি আগেই জেনেছি। তো আমি আসলে অপেক্ষায় ছিলাম যে কবে কি হবে। এমন করতে করতে লাস্ট আমরা ডক্টর দেখিয়ে আসি হচ্ছে
15ই অক্টোবর, হ্যাঁ 15ই অক্টোবর আমরা হচ্ছে ডক্টর দেখায় আসি। সেদিন আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর লাস্টের দিকে আমার হয়েছে কি, আমার মনে হয়েছে যে আমি আগের থেকে আরও বেশি সুস্থ হয়ে গেছি, আমি আরও বেশি এনার্জেটিক ফিল করি, আমার শরীর টরীর কোনো খারাপ লাগে না, বরং আমি মনে হয় যেমন আরও বেশি সুস্থ হয়ে গেছি। তো এই কথাই আমি লাস্ট দিন ডক্টরকে বলে আসলাম যে আমার তো কোনো সিমটমস নাই, কোনো দিক দিয়ে কোনো সমস্যা কোনো কিছু আমি ফিল করি না, আমার কাছে মনে হচ্ছে আমি আরও এনার্জেটিক হয়ে গেছি। তো আমার তো ডেলিভারির যেহেতু 15 তারিখ, আমার যেহেতু 24 তারিখে ছিল, আর তো বেশি দিন সময় নাই, তো এখন যদি ডেট পার হয়ে যায় তখন কি করব। তো তখন ডক্টর আমাকে বললো যে দেখো কোনো সমস্যা নেই, এখনও তো আরও সময় বাকি আছে, তুমি প্রত্যেক দিন বিকেলবেলা 1.5-2 ঘন্টা করে হাঁটাহাঁটি করো, কারণ হাঁটাহাঁটির ফলে বাচ্চা নিচের দিকে নামবে, ডেলিভারির সময়ও ঘনিয়ে আসবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর বলল যে একটা সপ্তাহ আরও দেখতে হবে, যদি ডেট পার হয়ে যায়, মানে 24 তারিখ পার হয়ে গেলে তখন এসে আমরা যেন ভর্তি হয়ে যাই। তো তারপর আমরা সেদিন চলে আসলাম, বাসায় আসলাম। বাসায় আসার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বিকেলটা মনে হয় শেষ হয়ে গেছে, সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা হয়ে যাবে এরকম করে আমরা শুয়ে আছি। তো অক্টোবর মাস হচ্ছে এসি চালাতে হয় না আর কি, ঠান্ডায় পড়ে যাচ্ছিল, আমরা ফ্যান চালিয়ে শুয়ে আছি। তো শেহরিচের বাবা শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছে, মানে শেহরিচের বাবার চোখ লেগে এসেছে, আর তখন মনে হয় রাতের 7-8টা বেজে গেছে আর কি শুয়ে থাকতে থাকতে। তো হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল কি বিছানাটা ভেজা ভেজা, আমার বিছানাটা ভিজে গেছে। তো আমি বললাম যে মানে প্রথমে ঘুমের একটু আমিও ঘুমের ঘোরে ছিলাম, আমি প্রথমে ভাবছিলাম যে পানি টানি কোথা থেকে পড়লো। তো এই কথা বলতে বলতে আমি যখন হাত দিলাম তখন আমার মনে হলো যে না, পানি তো পড়ে না, আমার তো ওয়াটার ব্রেক হচ্ছে, মানে আমার পানি ভাঙছে আর কি। এই কথা বলে আমি শেহরিজের বাবাকে জাস্ট হচ্ছে এরকম হাত দিয়ে সে বলতেছি যে আমার তো পানি ভাঙতেছে, আমার ওয়াটার ব্রেক হচ্ছে, তুমি ওঠো। তো ওকে আমি ওঠার কথা বলে আমার পাশে যে লাইটটা ছিল লাইটটা আমি জ্বালানোর পরে হচ্ছে আমি উঠে দাঁড়ানোর পর এইরকমভাবে মানে একটা ঝপ করে শব্দ হয়ে নিচের দিকে পানি পড়লো। পরিমাণটা যদি আমি মানে আইডিয়া করে বলতে যাই, মিনিমাম 1 গ্লাসের মতো পানি পড়েছে, এরকম আর কি অবস্থা। তো পানিটা যে পড়লো শেহরিচের বাবাও দেখলো। তারপর হচ্ছে আমাদের বাসার যে পুরান কাপড় ছিল ফেলে দেওয়ার, সে কাপড় দিয়ে পানিটা মুছার পরে হচ্ছে শেহরিচের পাপা হচ্ছে হসপিটালে কল দিল যে এরকম আজকে তো আমরা ডক্টর দেখিয়ে এসেছি, আজকে আমার ওয়াইফের হচ্ছে ওয়াটার ব্রেক হচ্ছে, তা এখন আমরা কি করব। তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ইমার্জেন্সিতে তোমরা একটা ট্যাক্সি নিয়ে এখনই চলে আসো, দেখি কি অবস্থা। তখন হয়তো বাজে রাতের 9টার মতো বাজে আর কি। তো আমরা গেলাম হসপিটালে, আমার বাসার কাছে ট্যাক্সি আসলো, আমি ট্যাক্সি করে হসপিটালে গেলাম। যাওয়ার পরে ইমার্জেন্সিতে ওরা আমার চেক করলো, মানে পানির পরিমাণটা চেক করলো। তো ওই সময়ে আসলে যখন পানির পরিমাণটা চেক করেছে তখন আসলে আমার এত কষ্ট হয়েছে, সেই আবার ওই যে সার্ভিক্যাল টেস্টের মতোই করে জরায়ুর ভিতরে ওদের মেশিনটা ঢুকিয়ে তারপর ওরা চেক করে যে পানির পরিমাণটা কতখানি আছে। তো তখন ওরা যেটা আমাকে বললো যে পানির পরিমাণ কোনো কিছুই কমে নাই। আর সবচেয়ে বিরক্তিকর কথা আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে শেহরিচের বাবাকে ওরা বলছিল যে আমার হয়তো বা মেন্টালি কোনো সমস্যা, পানির পরিমাণ একদমই ঠিক আছে, আমি মনে হয় মানে আমার ইউরিন পাস হয়েছে আসলে, যেটা আমি বুঝতে পারি না, যেটা আমি মানে ধরে নিচ্ছি যে আমার ওয়াটার ব্রেক হয়েছে। তখন আমার আসলে এত রাগ উঠেছে, আরে ভাই আমি প্রেগনেন্ট, আমি তো পাগল না, আমার ইউরিন পাস হলে আমি সেটা বুঝতে পারবো না কোনটা ইউরিন কোনটা ওয়াটার ব্রেক হচ্ছে, সেটা বোঝার ক্ষমতা তো আমার আছে, আমি তো অত বেহুশ হয়ে যাইনি। যাই হোক, ওদের ওই কথাটা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু ওরা অ্যাকচুয়ালি বোঝাতে যাচ্ছে যে টেন্সড হওয়ার কিছু নাই, তোমরা আজকে বাসায় চলে যাও, যদি সারা রাত আবার ওয়াটার লিক হয় তখন হচ্ছে সকালে যোগাযোগ করে তারপর হচ্ছে একদম সব কিছু গোছগাছ করে হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য একদম প্রিপারেশন নিয়ে তারপর তোমরা চলে এসো। তারপর হচ্ছে আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর 1 ঘন্টা পর থেকে আমার আবার ওয়াটার লিক হওয়া শুরু হয়, আর ওয়াটার লিক হওয়ার পাশাপাশি আমার হচ্ছে ব্যথা শুরু হয় আর কি। ব্যথাটা কেমন হয়, মানে হচ্ছে 5 মিনিট পর পর 10 সেকেন্ডের জন্য ব্যথা করে, আর ওই 10 সেকেন্ডের ব্যথাটা এত তীব্র একটা ব্যথা, মনে হচ্ছিল যে কোমরের হাড়টার আমার একদম সব গুঁড়া হয়ে যাচ্ছে, এরকম ব্যথা। তো আসলে এই সব কিছুর সাথেই কিন্তু আমি অবগত ছিলাম, আমার আম্মুর থেকে শুনেছি, তারপর বললাম না যে আমার আরও যারা পরিচিত যাদের
নর্মাল ডেলিভারি হয়েছে তাদের থেকে আসলে আমি ব্যাপারগুলি আগেই জেনেছি যে কেমন কি হতে পারে। সো আমার আসলে মানে অত বুঝতে সমস্যা হয়নি, আমি বুঝেছি সব কিছু। তারপর যেটা হয়েছে, এরকম আমার সারা রাত্র এরকম ওয়াটার লিক হলো আর হচ্ছে এরকম ব্যথা। আমি সারা রাত্র এক মুহূর্তের জন্য ঘুমাই নেই। আমার মনে হয় 5টা কি 6টার পরে হয়তো বা আমার একটু চোখটা লেগে আসছে। তারপর আবার 9টা 10টা বাজে উঠেছি, উঠে আমি শাওয়ার নিয়েছি। শাওয়ার নেওয়ার পরে শেরিচের বাবা আবার ওর কাজে গেছিল, একটু অফিসে গেছিল, ওখানে আবার ওর টুকটাক কাজ ছিল। ও আমাকে বলেছে যে তুমি সবকিছু তাহলে গোছগাছ করতে থাকো। গোছগাছ বলতে আমার নিজের যে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগ ট্যাগ ওগুলি আমি একটু গোছগাছ করি। আর হচ্ছে এর মধ্যে 2 ঘন্টার মধ্যে ও চলে এসেছে ওর কাজ সেরে। তারপর হচ্ছে আমরা হচ্ছে হসপিটালে যাওয়ার পরে ডক্টর আবার আমার চেক করলো আর কি, জরায়ুতেও যে একটা টেস্ট ওইটা দিয়ে চেক করলো যে পানির পরিমাণ কীরকম আছে। তখন আমাকে ডক্টর বলছে যে না, এবার আসলে পানি ওয়াটারের যে পরিমাণটা আছে সেটা অনেকখানি কমেছে, এখন অ্যাডমিট হতে হবে। তো আসলে আমরা তো প্রিপারেশন নিয়ে গেছিলাম, তেমন কোনো সমস্যা হয়নি। আর যেহেতু তখন একদম কোভিডের পিক টাইম ছিল আর কি, এটা হচ্ছে 2020 সালের কথা। আর তখন বুঝতেই পারছেন যে করোনা পরিস্থিতি কেমন ছিল। আমাদের তো শেরিচের পাপাকে হসপিটালে একদমই অ্যালাউ করেনি। সে আমাকে অ্যাডমিট করিয়ে দিয়ে এসেছে, তারপর তার সাথে আমার আর দেখা হয়নি। একদম শেরিচ হওয়ার পর যেদিন আমাকে নিতে আসছে সেদিন তার সাথে আমার দেখা হয়েছে। ও আচ্ছা, মাঝে একবার দেখা হয়েছে, সেটা হচ্ছে শেরিচ হওয়ার পর আমাকে কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র দিতে আসছিল, তাও গেটের সামনে। তো ওইভাবে আর কি তাকে আমি এক নজর দেখেছিলাম। যাই হোক, তারপর তো শেরিচে পাপা আমাকে অ্যাডমিট করে দিয়ে চলে গেল। আর সেই সময়টা যে আমার কি কান্না আসতেছিল, মানে আমার আপনজন কেউ নাই। আগে ছোটবেলা না বলতে গেলে তখন তো আমি বড়ই, আমার ছোট চাচির যখন মেয়ে হয়, মানে আমার যখন কাজিন হয়, তখন দেখেছি যে হসপিটালে কত মানুষ থাকে না। আমরাও গেছিলাম, হসপিটাল ভর্তি মানুষ। বাংলাদেশে বাচ্চা কাচ্চা হওয়া মানে হসপিটালে একটা উৎসব মুখর পরিবেশ হয়ে যায়। আর এখানে আমার বেবি হবে, আমার প্রথম বাচ্চা হবে, অথচ আমি একা। হ্যাঁ, অন্যান্য সময় তো হাজব্যান্ডরা ডেলিভারি রুমে পর্যন্ত থাকতে পারে বিদেশে, জাপানেও তেমনটাই রুলস আর কি, কিন্তু কোভিডের কারণে আসলে কাউকে অ্যালাউ করছিল না। তো শেহরিচের পাপা আমাকে যখন অ্যাডমিট করে দিয়ে চলে আসে, তারপর হচ্ছে ওরা আমার প্রেশার মাপে। আর হচ্ছে আমাকে একটা কি বলে, মানে সব কিছু বেবির সমস্ত কিছু মুভমেন্ট কেমন আছে সেটা মনিটরিং করার জন্য অল টাইম আমাকে একটা মেশিন লাগিয়ে রাখে। এখন ওই মেশিনটার এক্স্যাক্টলি নাম কি, মেডিকেলের ভাষা সেটাকে কি বলে সেই সম্বন্ধে আসলে আমি জানি না, কিন্তু আমাকে একটা মেশিনের মতো পেটের সাইডে একটা মেশিনের মতো লাগাই রাখে। তো এরকম করে আমাকে যে লেবার রুম, ওই রুমে আমাকে অনেকক্ষণ রাখা হয়েছিল, প্রায় 2 ঘন্টার মতো। তারপর আবার আমাকে আমার রুমে শিফট করে দিচ্ছে। এই যে আমি যে এখন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এইটা ছিল আমার রুম আর কি হসপিটালের। যেহেতু তখন কোভিডের সময় ছিল আর আমি যেহেতু একা থাকবো, সেজন্য আমি কেবিন নেইনি, কারণ একটা কেবিনের কস্ট আসলে অনেক বেশি। আমার তো দরকার নেই, যেহেতু আমার কোনো ভিজিটর নেই। আর তখন হচ্ছে এরকম একটা যে বড় হল রুমের মতো থাকে, আর এইভাবে আমরা শেয়ার করে 4 জন ছিলাম। তবে 4 জন ওই রুমের মধ্যে ছিলাম না। আমি প্রথম 3 দিন আমি আর আরেকজন ছিলাম, আমরা 2 জন ছিলাম। যেদিন আমি চলে যাব সেদিন আরো 2 জন অ্যাড হয়েছে, এরকম আর কি। আচ্ছা, তারপর যেটা হলো, আমাকে তো শেহরিচের বাবা অ্যাডমিট করে দিয়ে চলে আসলো। তারপর আমাকে ওরা সব কিছু টেস্ট করলো। টেস্ট না, যেই রুমে আসলে লেবার রুম যেটাকে বলে, সেই রুমে আমাকে কিছুক্ষণ রেখেছে। সেখানে হচ্ছে আমাকে একটা মেশিনের মতো লাগিয়ে রেখেছে, যে বাচ্চার মানে পজিশন কীরকম সেটা মনিটর করার জন্য। তারপর ওইখানে আমি প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। তারপরে হচ্ছে আমাকে এই যে রুমটা দেখাচ্ছে, এই রুমে শিফট করে দেওয়া হয়েছে। মাঝে দিয়ে শেরিচের পাপা আমাকে একবার ফোন করেছিল, একবার না অনেকবারই ফোন করেছিল। মানে ও বলছিল যে ওর খুব খারাপ লাগছে। আর মানে ওর আসলে কি, শেহরিচের বাবা না অত ভালো করে সব কিছু এক্সপ্রেস করতে পারে না। অনেকে আছে অনেক সুন্দরভাবে কথাগুলিকে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু শেহরিচের বাবা সেটা পারে না। তো আমি আসলে মানে বুঝতেছিলাম যে ওর আসলে অনেক খারাপ লাগতেছে। ও তখন আমাকে বলছিল যে ওর খুব পাগল পাগল লাগছে, মানে একা একা বাসায় থাকতে। তো বলছিল যে ঠিক আছে, তাহলে আমি আবার কাজে চলে যাই।
কারণ আমি একা বাসায় থেকে কি করব, আর আমি এই যে কয়দিন তুমি বাসায় থাকবে না, আমার তো ছুটি কাটায় লাভ নেই, তুমি আসার পরে বরঞ্চ আমার ছুটি কাটালে লাভ হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ও তো চলে গেল কাজে। তারপর বিকেল থেকে আমার আবার ব্যথাটা শুরু হয়, যে ব্যথাটা হচ্ছে আমার সারা সকাল ছিল না। গতদিন রাতে আমার যেরকম ব্যথা ছিল ঠিক ওই রকমভাবেই আমার ব্যথাটা শুরু হয়, তবে এবার গ্র্যাজুয়ালি ব্যথাটা বাড়তে থাকে। আগে যেমন 10 সেকেন্ড ছিল, এখন যেমন 1 মিনিটের মতো ব্যথাটা থাকে, তারপর আবার 2-4 মিনিট থাকে না, তারপর আবার শুরু হয়। তো এমন করতে করতে সন্ধ্যা হয়, সন্ধ্যার দিকে আমাকে স্যালাইন দেওয়া হয়। ওইটার ভিডিও আমার কাছে নেই, তবে এই যে যে ছবি ক্লিপটা শেয়ার করছি এটা আমি আমার বান্ধবীকে পাঠাইছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল, ওইখানে আমি পাঠাইছিলাম। ওরা বারবার আমার খবর জানতে যাচ্ছিল যে কি অবস্থা এখন। তো ওইখানে আমি ছবিটা পাঠাইছিলাম, তো ওইখানে আর্কাইভে ছবিটা ছিল, তো এই জন্য আমি ছবিটা সেভ করে এখানে অ্যাড করে দিছি। যাই হোক, তারপর ওই স্যালাইনটা পুশ করার পর তারপর আমার ব্যথাটা আস্তে 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 বাড়তে থাকে। রাত 12টার পর আমার ব্যথাটা অনেকটা তীব্র হয়, এতটাই তীব্র হয় যে আমি আর সহ করতে পারছিলাম না। আমি এরকম শব্দ করছিলাম। তারপর আমাকে ক্যাবিন থেকে লেবার রুমে সেই লেবার রুমে আমাকে শিফট করে। তখন শেরিচের বাবা আমার সাথে ফোনে কানেক্টেড ছিল। তারপর গ্র্যাজুয়ালি আমার ব্যথাটা একদম ফুল ভলিউমে আমার ব্যথাটা শুরু হয়ে যায়। আর তখন ওই ব্যথাটা যে কি পরিমাণে কষ্ট সেটা শুধুমাত্র যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তারাই বুঝতে পারবে। মা হওয়া আসলে কষ্টই, সেটা হোক নর্মাল ডেলিভারি হোক সি সেকশন। সিজারিয়ান যারা মায়েরা আছে তাদের কষ্টটা আসলে আফটার ডেলিভারি বেশি হয়। আর আমরা যারা নর্মাল ডেলিভারি আছি তারা ডেলিভারির সময় যে পরিমাণে কষ্ট সহ করি সেটা আসলে পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না। আমি ছোট্ট একটু বর্ণনা দিই যে আমি কীরকম কষ্ট পেয়েছি। মানে আমি আমার চুলগুলিকে এইরকমভাবে টেনেছি যে আফটার ডেলিভারি আমার প্রত্যেকটা চুলের গোড়া মানে মাথা আমার ব্যথা করেছে এরকম। আর আমার হাতটাকে এরকম মুঠ করে আমার কেবিন যে বেড ছিল, যে বেডে আমি শোয়া ছিলাম, সেটার পাশে একটা টেবিল রাখা ছিল কাঠের, যেটার মধ্যে পানি টানি আশেপাশে ছিল আর কি, টিস্যু রাখা ছিল। ওইটার মধ্যে আমি মুঠ করে হাতটাকে এমনভাবে বাড়ি দিতেছিলাম, মানে আমার ওই যে আমি যে হাত যে বাড়ি দিতেছি বা হাতে যে আমি ব্যথা পাচ্ছি ওইটা আমার কোনো ফিলই কাজ করে না, কারণ আমার তো সারা শরীরই জ্বালা, এরকম আর কি অবস্থা। তারপর আবার হচ্ছে মানে আমি আমার হাতের কামড় দিয়ে মানে একদম দাগ কেটে কেটে ফেলছে বিভিন্ন জায়গায়। আমি যে কতবার বালিশে মানে ছুঁড়া ফালাইছি বালিশ, তারপর আবার যে নার্স ছিল তারা আবার বালিশ আমাকে উঠাই দিছে এরকম। আমার পাশে একটা ইসের মতো ছিল, সুইচ টাইপের ছিল, কারণ এত লম্বা টাইমের একটা লেবার পেনের পিরিয়ড তো একটা নার্স আমার সাথে সব সময় থাকতে পারবে না। তারা কিছুক্ষণ পর এসে দেখে যায়, যেমন ধরেন 15 মিনিট 20 মিনিট। তো যখন নার্স চলে যেত তখনই আমি মানে বেল বাজানো শুরু করতাম। আমার যে কোনো দরকার পড়তেছে তা কিন্তু না, মানে আমার তখন ব্রেনে জাস্ট একটা জিনিস সেট করা আমার সাথে কারোর একজন থাকতে হবে এরকম, মানে আমার একা ওই ব্যথা সহ করার মতো আমার ক্ষমতা নাই। তো যখনই নার্স যেত বিভিন্ন কাজে আমি সাথে সাথে আবার বেল বাজানো শুরু করতাম এরকম অবস্থা। আর ওরা আমার জন্য অনেক করেছে, মানে আমি আসলে ওই নার্সদের কাছে আমি চিরকৃতজ্ঞ। হয়তো জাপানের সব জায়গায় এমন, আমি অনেকের কাছ থেকে শুনেছি সব জায়গায় এমন। ওরা এমনভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, এমনভাবে আমাকে প্যাম্পার্ড করেছে, মনে হচ্ছিল যে ওরা আমার নিজের আপন বোন এরকম, মানে আমাকে তখন এতটা আমার যত্ন করেছে ওই টাইমটাতে। তো এরকম করতে করতে টানা 12 ঘন্টা লেবার পেন শেষে আমার হচ্ছে দুপুর 12টা 55, মানে একটার কিছুক্ষণ আগে হচ্ছে আমার ডেলিভারি হয়েছে। আচ্ছা, সকালবেলা একটা কাহিনী ঘটেছে, সেটা হচ্ছে সকালবেলা আমি আর সহ্য করতে পারছি না, আমি বলতেছি যে পেইনলেস যে ডেলিভারি এপিডুরাল সেটা আমাকে দেওয়ার জন্য, নয়তো আমাকে সি সেকশন করে ফেলো। আমি সকালবেলা শেহরিচার পাপাকে বলছিলাম যে দেখো আমি আর ব্যথা সহ করতে পারছি না, হয় আমাকে এপিডুরাল দিয়ে পেইনলেস ডেলিভারি করাতে বলো, নয়তো আমাকে সি সেকশন করে ফেলতে বলো, কারণ এর চেয়ে বেশি ব্যথা হলে আমি আর আসলে সহ করতে পারবো না, আমি কিন্তু মরেই যাব। তো শেহরিচার বাবা আমাকে শান্ত করার চেষ্টা করছিল, ও বলছিল আচ্ছা ঠিক আছে ডক্টর আসুক, আমি কথা বলছি। আর আমি না শুধুমাত্র আমার যে মানে পুরো সিজন আমি যে ডক্টরকে দেখাইছি পুরো পিরিয়ডটা প্রেগনেন্সি, আমি সেই ডাক্তারকে বারবার খুঁজছিলাম, কিন্তু হয় না, তাদেরও তো বিভিন্ন পেশেন্ট ভিজিট থাকে, তো তারা তো আর যারা
মানে যাদের ডেলিভারি হবে পুরোটা টাইম তাদেরকে দেওয়া পসিবল না। তবে আমার ডক্টর আমাকে সকালে দেখতে আসছিল, মানে পরদিন সকালে, শনিবার দিন সকালে। তো শেহরিজের বাবা হচ্ছে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দাও, ডক্টরের কাছে দাও, আমি ডক্টরের সাথে কথা বলি। তো ডক্টর তখন আর কি শেহরিজের বাবা বলছিল যে ও তো আসলে আর সহ্য করতে পারতেছে না, কি করা যায়। তো পরে বলল এপিডুরালের কথা বলল। তো ডক্টর, আমি আসলে কিছু না বুঝি, আমি তো আবার যে কিছুই বুঝি না ব্যাপারটা এরকম না, আমি তো বুঝি। তো সেই রিচের পাপাকে আসলে ডক্টর বলছিল যে এই স্যাটারডে যেহেতু ছুটির দিন, এখন আসলে এপিডুরাল ব্যবস্থা করা সম্ভব না, আর এপিডুরালের দরকারও নেই, এপিডুরালও আর অনেকটা অ্যানেস্থেশিয়া টাইপই। সো যেখানে আমার নর্মাল ডেলিভারি হবে, ন্যাচারালভাবেই আমার জরায়ুর মুখ খুলে যাবে কিছুক্ষণ পরে, সেখানে আসলে এপিডুরালের কোনো প্রয়োজনই নেই, আর সি সেকশন করার তো প্রশ্নই আসে না। তো সেই যে বাবা আমাকে মানে ডক্টরকে বলছিল যে আচ্ছা ঠিক আছে, মানে সে আসলে আমাকে ভরসা দিচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিল যে না আমি ডক্টরকে বলছি কিছু একটা করানোর জন্য। আবার ডক্টর যেটা বলতেছে সেটা সাথে সাথে সে আবার বলছে আচ্ছা ঠিক আছে, এরকম অবস্থা। তো তারপর তো এরকম করতে করতে আমি খালি শেহরিজের বাবাকে একটা কথাই বলি, আমি আর পারবো না, আমাকে সিজার করে ফেলতে বলো। এমন করতে করতে টাইমটা আসলে চলে গেছে। আমি তো 1 ঘন্টা পর পরই আমি ডক্টরকে বলি কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ, এরকম মানে আর কতক্ষণ আমি ব্যথা সহ করবো, আমি আর মানে পারতেছি না, এরকম অবস্থা। আর ডক্টর আমাকে, মানে নার্সরা আমাকে যখনই আয়সা দেখে তখনই বলে যে আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো, এরকম। তারপর দেখলাম 1:45টার দিকে আমার লেবার রুমে প্রায় 8-9 জন নার্স চলে আসলো। আর এটা দেখে আমার এত খুশি লাগছিল, কারণ আমি আসলে বুঝতে পারছিলাম যে এখনই হয়তো আমার ডেলিভারি করানো হবে আর আমি একটা নতুন জীবন পাবো। যাই হোক, তারপর ওরা এসে ওরা নিজেরাও রেডি হচ্ছিল অ্যাপ্রন পরে, তারপর হ্যান্ড গ্লাভস পরে আমাকেও আমার বেডটাকে একটু উঁচু করে দিল। তারপর আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। আমিও ওদের সাথে ভীষণভাবে কোঅপারেট করেছি, যার কারণে আমার ডেলিভারি হতে সময় লাগেনি। আর এর মাঝে আরেকটা কথা বলি, আসলে কার কেমন লাগে জানি না, টিভি সিনেমাতে দেখি কি যে বাচ্চা হওয়ার আগে সবসময় মায়েরা বলে, বাস্তবে আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই, এই জন্য আমি টিভি সিনেমার কথাই বলতেছি। সিনেমাতে সবসময় দেখি মায়েরা বলে যে আমার কিছু হয়ে গেলে হয়ে যাক, আমার বাচ্চার জন্য কিছু না হয়। কিন্তু টু বি অনেস্ট, যদি সত্যি কথা বলি, আমি অ্যাজ এ মাদার হিসেবে আমি কিন্তু তখন একটাবারও আমার বাচ্চার কথা চিন্তা করিনি। আমি নিজে বাঁচতে চাইতেছিলাম বারবার, যে আমি নিজে বাঁচতে চাই, আমার বাচ্চা কি হবে না হবে আমি জানি না, আমি আগে বাঁচতে চাই, আমার এই জীবন যুদ্ধ থেকে আমি আগে মানে মুক্তি পেতে চাই, এরকম অবস্থা। সত্যি কথা, আমি আমার একদম এক্স্যাক্টলি ফিলিংসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়েও যদি বড় হয়ে কখনো এই ভয়েসটা শুনে, আমি এক্স্যাক্টলি কথাটাই বললাম, যেটা আমি ফিল করেছি আমি সেটাই বললাম। কিন্তু একটা মা হওয়ার পরে যে ফিলিংসটা গ্রো হয়, সেটা আমার কখন গ্রো হয়েছে সেটাও আমি আসলে শেয়ার করছি। তারপর আসলে আমার আর বেশিক্ষণ সময় লাগে নাই, 5 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমার শেহরিজ পৃথিবীতে চলে আসে। তারপর ও হওয়ার পর তো ওকে একটু ওয়াশ করার জন্য সাইডে আর কি ওয়াশ করে মুছে টুছে টাওয়াল দিয়ে মোড়াচ্ছিল, আর আমাকে যে এপিজোটমি করা হয়েছিল সেটা সেলাইটা দিচ্ছিল আর কি। তারপর হচ্ছে আমাকে ওকে কিছুক্ষণের জন্য আমার সাথে দেয়, বেডে একটু মানে শোয় আমার সাথে, সেটা খুবই অল্প টাইমের জন্য, 5 মিনিট হবে। তারপর ওকে আসলে নিয়ে যাওয়া হয়, কারণ এখানে এখন ওর বিভিন্ন টেস্ট আছে। তারপর আমি কিছুক্ষণ পর 1 ঘন্টা আমি একটু রেস্ট করি, কারণ আমার শরীর খুবই দুর্বল লাগছিল, বুঝতেই পারছেন অনেক বড় ধকল গেছে। তারপর হচ্ছে আমি শেহরিজের বাবাকে ফোন করি, ছবি পাঠাই। তারপর হচ্ছে শেহরিজের বাবার সাথে আমি ফোনে কথা বলি। ও আচ্ছা, আমাকে 1 ঘন্টা পরেই হচ্ছে আমার কেবিনে শিফট করে দেওয়া হয়। আর কেবিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে সেখানে আসলে ফোনে কথা বলা যাবে না, ফোনে কথা বলতে হলে ওয়েটিং রুম যেটা, ভিজিটিং রুম যেটা, সেই রুমে এসে আসলে বসে কথা বলতে হবে। যে এখন যে ছবিগুলো শেয়ার করছি এইখানে বসে বা দাঁড়িয়ে হেঁটে হেঁটে আমি শেহরিজের পাপার সাথে কথা বলতাম। তারপর হচ্ছে শেহরিজের পাপা আমাকে বললো যে যাও এবার গিয়ে তুমি একটু রেস্ট করো, দেখো একটু ঘুমাতে পারো কিনা। আর জাপানে একটা নিয়ম হচ্ছে যেদিন ডেলিভারি হবে সেদিন বাচ্চাকে ওরা ওদের কাছে রাখে, মানে নার্সরা রাখে। আর মাকে হচ্ছে ওই দিন সারাটা রাত্র যেন একটা রিল্যাক্সভাবে ঘুমাতে পারে, সেজন্যই মেনলি রাখা হয় বাচ্চাকে। তো আমার কাছে বাচ্চাকে দেওয়া হয় 8টা কি 9টা নাগাদ, মানে আমার ঘুমের আগে। সব কিছু ওরা একদম পরিপাটি করে ওদের যে ইনিশিয়াল কাজকর্ম ছিল সেগুলি শেষ করে বাচ্চাকে আমার কাছে দেওয়া হয়। এই যে এই ছবিটা একদম শেহরিজের ফার্স্ট, মানে হচ্ছে আফটার ডেলিভারি যদি কোনো ভালো ছবি থাকে সেটা হচ্ছে এইটা ওর ফার্স্ট ছবি, কারণ আমি এর আগে আর ওর ভালো কোনো ছবি তোলার সুযোগ পাইনি। তো
তখন হচ্ছে আমি ওকে ফিট করাই, ব্রেস্ট ফিট করাই, আর ওরা আমাকে বলছে যে ব্রেস্ট ফিট করে বাচ্চাকে আমার কাছে দিয়ে দিতে হবে। আর যখন আমি ওকে ব্রেস্ট ফিট করালাম আর ওরই মানে আমার শেহরিচের মুখটা আমি দেখলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যে পৃথিবীর সব মায়া মনে হয় আমার সন্তানের মুখে আল্লাহ বসাই দিছে। আমার ব্রেস্ট ফিট করানোর পর ওকে আমার একদমই দিতে মনে চাচ্ছিল না, কিন্তু সেদিন আসলে এটা রুলসের মধ্যে পড়ে যে প্রথম দিন বাচ্চাকে নার্সারি রাখবে। তো আমার এত খারাপ লাগছিল, মানে আমার দিতে ইচ্ছা হচ্ছিল না আমার বাচ্চাকে, তারপরও দিয়েছি। আর অন্যের বাচ্চা কাঁদে, আমি মনে করি আমার বাচ্চা কাঁদে, আমি কিসের রেস্ট কিসের ঘুম, সারা রাত্র আমি সজাগে ছিলাম। আমি করিডোরে বারবার গিয়ে দেখে আসি যে আমার বাচ্চা কাঁদছে কিনা, তবে যতবারই গিয়ে দেখেছি যে না, আমার বাচ্চা কাঁদে না, কাঁদে অন্য বাচ্চারা, আর আমি মনে করি আমার বাচ্চা কাঁদছে। তো এমন করতে করতে সারা রাত পার হয়েছে, আর পরদিন আমি আর শেহরিজকে দেই নাই। ওই যে বললাম না যে ওই হওয়ার সময় আমি কোনো টান ফিল করি না যে আমার একটা বাচ্চা হচ্ছে, কিন্তু যে আমি আমার বাচ্চাকে ভালো করে কোলে নিয়েছি, ওর চেহারাটা মুখটা আমি ভালো করে দেখেছি, ওকে আমি ব্রেস্ট ফিড করাইছি, মানে আমার মাতৃত্বটা আসলে আমার জেগেছে তখন, সত্যি কথা বলতে যেটা। তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মানে ডেলিভারির আগে যদি আপনাকে বলা হতো যে আপনি বাঁচতে চান না আপনার বাচ্চাকে বাঁচাতে চান, আপনি কি বলতেন? তখন আমি ডিরেক্ট বলতাম যে আমি নিজে বাঁচতে চাই। সত্যি কথা, আমি এটাই বলতাম। আর এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে, বা ওই টাইমে যদি আমাকে কেউ প্রশ্ন করতো, মানে আমার বাচ্চার মুখটা বা আমার বাচ্চাকে কোলে নেওয়ার পরে, যে আপনি পৃথিবীতে বাঁচতে চান নাকি আপনার সন্তানকে আপনি বাঁচাতে চান, মানে আপনার কাছে একটা অপশন থাকবে, আমি নির্দ্বিধায় বলবো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই, আমি না বাঁচলেও চলবে। তো এটাই আসলে হচ্ছে মাতৃত্বর যে ব্যাপারটা, আমি আসলে তখন ফিল করছিলাম না, যেটা আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে ওর মুখটা দেখে আমি যেই ব্যাপারটা ফিল করেছি। আর এই জন্যই হয়তো আসলে মায়েরা এত কষ্ট পেয়েছি আমি ডেলিভারির সময়, কিন্তু দেখেন আমি কিন্তু এখন সব কষ্টের কথা ভুলে গেছি। ইনশাল্লাহ আমি হয়তো আবার সামনে প্রেগনেন্সি প্ল্যান করব, কিন্তু দেখেন ওই যে কষ্টের কথা কিন্তু ভুলে গেছি, ওই কষ্টের কথা মনে পড়ে মাঝে মধ্যে, মনে পড়লে ভয় লাগে, কিন্তু আবার মানে এমন হয় না যে না ঠিক আছে এত কষ্ট পেয়েছে আমি আর জীবনে আর বাচ্চা কাচ্চা নিব না, বা আমার শেহরিচের আর কোনো ভাই বোনের দরকার নেই, এটা কিন্তু কোনোদিনও বলি না, কারণ ওই যে আমরা বাচ্চার জন্য আবার সব কিছু ভুলে যাই। যাই হোক, তারপর দ্বিতীয় দিন থেকে আমি আর শেহরিজকে দেই নেই। হসপিটালে আমরা 5-6 দিন ছিলাম। ওই টাইমটা আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে। আমি ভাবছিলাম যে কতদিনে আমি বাসায় যাব। শেহরিজের পাপাও খুব বিরক্ত হয়ে গেছিল। আর এখান দিয়ে মিষ্টি আদান প্রদান তো হচ্ছিলই। আমার শ্বশুরবাড়ি থেকে আমার দেবর আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে গেছে, আবার আমার আব্বু আম্মু আমার শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে গেছিল, এইরকম আর কি অবস্থা। তারপর 5-6 দিন কাটিয়ে আমরা হচ্ছে বাসায় যাই, মানে 6 দিন ছিলাম হসপিটালে। আর আমি শেহরিচে পাপাকে আগেই বলে রেখেছি যে আমি হচ্ছে ভাত খাবো, কারণ এই 5-6 দিন আমি তেমন কিছুই খাই নাই। হসপিটালের খাবার দাবার আমি তেমন কিছুই খাই নাই, যে এগুলি হচ্ছে হসপিটালের খাবার দাবার, যে ট্রেটা শেয়ার করলাম এরকম খাবার দাবারই প্রত্যেক দিন আমাকে দিত। আমি তো জাপানিজ ফুডের সাথে অত বেশি ইউজড না, এই জন্য আমি খেতেও পারতাম না। তো এই যে 6 দিন ছিলাম, ওই 6 দিন আমাকে ভালো করে ট্রেন আপ করানো হয়, কিভাবে বাচ্চার নিউবর্ন বেবিদের ডাইপার পাল্টানো হয়, ওদের ড্রেস চেঞ্জ করতে হয়, ওদেরকে কিভাবে শাওয়ার করাতে হয়, সব কিছু আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আর এই কয়দিনের একবারও কিন্তু শেহরিজের পাপা শেহরিজকে কোলে নিতে পারে না। ওই যে বললাম কোভিডের টাইম, একবারে 6 দিন পরে গিয়ে শেহরিজের পাপা হচ্ছে শেহরিজকে কোলে নিয়েছে, বাসায় নিয়ে গেছে। যেদিন বাসায় গেছিলাম ওই দিন একদম ট্যাক্সি বুক করে নিয়ে আসছে, আমরা ওই ট্যাক্সি করেই বাসায় চলে গেছি। এই হচ্ছে অবস্থা। তারপর তো বাসায় গিয়ে আমাদের বিন্দাস আনন্দের লাইফ, শেহরিজকে নিয়ে। শেহরিজের পাপাও ছুটি নিয়েছে, আমরা 3 জন খুব ভালোভাবে টাইম স্পেন্ড করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে অবস্থা, এই ছিল আমার প্রেগনেন্সি কাহিনী। নিশ্চয়ই আপনাদের সবাই যারা শুনেছেন পুরোটা তাদেরকে ভালো লেগেছে। আসলে আমি কাউকে শোনানোর জন্য না, আমি নিজের মেমোরিটা নিজের ভয়েসে রাখার জন্য, যেন বড় হলে আমার মেয়েও দেখতে পারে। এটা আমি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করব। ওই যে দেখেন আমার ভয়েসের পাশাপাশি আমার মেয়েও কিন্তু হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, তো এগুলি যেন ও শুনতে পারে। এই জন্যই আসলে আমার ভয়েস রেকর্ডটা করা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না কে কে শুনেছেন। ঠিক আছে, তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।